প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেকেই ভালো আছো আশা করি। তো আজ বুঝতেই পারছো, খোলামেলা পরিবেশে চলে এসেছি তোমাদের সঙ্গে ক্লাস নেওয়ার জন্য। তো যখন ক্লাসটা দেখবে তখন একটু অসুবিধা হচ্ছে আর কি লাইটে দেখতে আমার। তো কারণে হেডফোন লাগাবে, আমিও হেডফোন লাগিয়েছি নাহলে ক্লিয়ার সাউন্ডটা পাবে না। একটু খোলামেলা পরিবেশে এসেছি, তোমাদের ভালো লাগবে। আমিও চার দেওয়ালের মধ্যে থেকে একটু বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছি। যাই হোক, তোমাদের দ্বাদশ শ্রেণীর মূলত আজকে আমি মহুয়ার দেশ কবিতাটি পড়াবো। মহুয়ার দেশ কবিতার সঙ্গে মিলেমিশে আছে কিন্তু এই প্রকৃতিকে ভালো লাগা, আর তাই সেই উন্মুক্ত প্রকৃতির মধ্যে এলাম। মহুয়ার দেশ কবিতাটি লিখেছেন কবি সমর সেন। তো সমর সেন সম্পর্কে দু এক লাইন আমাদেরকে জেনে নিতে হবে, তারপরে আমরা মূলত কবিতার মধ্যে ঢুকবো অবশ্যই। তো এই বিশিষ্ট কবি সমর সেন 1916 খ্রিস্টাব্দে বাগবাজারের বিশ্বকোষ লেন নামক একটা জায়গায় জন্মগ্রহণ করেন, মূলত কলকাতার। কবির পিতার নাম ছিল অরুণচন্দ্র সেন, মাতা চন্দ্রমুখী দেবী। আদি নিবাস ছিল ঢাকার আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ঢাকার অন্তর্গত মানিকগঞ্জের সুয়াপুর নামক একটা স্থানে। তো কবির ব্যক্তি জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে তিনি জীবনের খুব ছোট্ট একটা পিরিয়ডে, একটা খুব সংক্ষিপ্ত সময়ে কাব্য চর্চা করেও কিভাবে পরিচিতি পেয়েছিলেন, কিভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। কবি সমর সেনের ছাত্রজীবন ছিল মূলত আমাদের এই পশ্চিমবঙ্গেই সম্পূর্ণ। মূলত বাংলাদেশ থেকে জন্মগ্রহণের পরে একটু বড় হয়ে তিনি চলে আসেন পশ্চিমবঙ্গে, এবং আমাদের এই মুর্শিদাবাদেরই কাশিমবাজার পলিটেকনিকে তিনি পড়া শুরু করেন। সেখান থেকেই ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপরেই আস্তে আস্তে তার বৃহত্তর শিক্ষা জগতে তিনি পদার্পণ করেন। স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতক অর্জন করেন। আরও পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি MA করেন বা মাস্টার্স করেন। সমর সেন 30-এর দশক থেকে মূলত কবিতা লেখালেখি শুরু করেছেন, এবং তার কবিতায় তিনি ছাপ রেখেছেন সমকালীন সমাজ, রাজনীতি, পরিবেশ এবং মানুষের আলেখ্য। এবং সবচেয়ে বড় কথা, তার কাব্য কবিতাগুলো তখন মানুষের মধ্যে খুব কম সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল। ফলে বিশিষ্টজনদের নজর আসতে খুব দেরি হয়নি, এবং তৎকালীন জনপ্রিয় যারা কবি সাহিত্যিক ছিলেন তারা খুব সহজেই কবিকে গ্রহণ করতে পেরেছিলেন। তার কাব্যের এই জনপ্রিয়তার পিছনে কিন্তু অন্যতম কারণ ছিল রোমান্টিকতা বর্জিত একেবারে ভিন্ন স্বাদের নতুন কাব্য আমাদেরকে উপহার দেওয়া, যা সমসাময়িক অন্যান্য কবিদের তুলনায় আমাদেরকে কিছুটা হলেও নতুন স্বাদ, অনুভূতি এনে দিতে পেরেছিল। তার বৈশিষ্ট্য তাকে স্বাতন্ত্র্যতা এনে দেয়। তার লেখা কিছু উল্লেখযোগ্য কাব্য হল
খোলা চিঠি, তিন পুরুষ, গ্রহণ, কয়েকটি কবিতা প্রভৃতি। এছাড়াও 1954 খ্রিস্টাব্দে সমর সেনের কবিতা নামে একটি কাব্য সংকলন প্রকাশ পায়। কবি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন, নিজেকে নিয়োজিতও রেখেছিলেন, যেমন বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকা, আরও কিছু পত্রিকার সঙ্গে তিনি সম্পর্কিত ছিলেন। শুধু কাব্য কবিতা নয়, আরও বিভিন্ন ধরনের লেখা তার ছিল, যেমন 1978 সালে তিনি আত্মজীবনীমূলক গ্রন্থ লেখেন। গ্রন্থটির নাম বাবু বৃত্তান্ত। এত জনপ্রিয় কবি হঠাৎ করেই নিজেকে গুছিয়ে নিলেন বাংলা সাহিত্য থেকে। অবাক লাগে। তার শেষ কবিতার নাম জন্মদিন। এত পরিচিতি, এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি হঠাৎ করেই ঘোষণা করলেন যে আর কবিতায় লিখবেন না। ভাবা যায় না যে বিশেষ করে যখন কবিরা জনপ্রিয়তা পাওয়ার জন্য, যশ পাওয়ার জন্য এত বেশি ছোটাছুটি করেন, ঠিক সেই সময় একজন কবি জনপ্রিয়তার শীর্ষে উঠেও আবার নিজেকে গুটিয়ে নিলেন, লেখালেখির জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেন। যাই হোক, এই বিশিষ্ট কবি সমর সেন তার অজস্র লেখার ভাণ্ডার আমাদেরকে উপহার দিয়ে 1987 খ্রিস্টাব্দের 23 আগস্ট ইহলোক ত্যাগ করেন। তো এই গেল তোমাদের কবি পরিচিতি। আমরা কাব্য সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করে নেব, তাহলে কবিতাটার বিষয় সম্পর্কে তোমরা বুঝতে পারবে। তাহলে চলছে প্রকৃতির মাঝে আমাদের ক্লাস। আশা করছি ভালো লাগছে। আর সাউন্ডটা হয়তো ক্লিয়ার আসছে না, আমি বুঝতে পারছি না। ক্লাসটা তৈরি করার পরে আমি একবার চেক করে দেখব। তো এবারে আমরা কবিতার মূল বিষয়ের মধ্যে ঢুকে যাব। কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতাটি মূলত তার কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। তার এই কবিতাটি তার লেখা বিভিন্ন কবিতার একটি অন্যতম পরিচয় বাহক। কবি ব্যক্তি জীবনে বিভিন্ন কর্মের সঙ্গেই যুক্ত ছিলেন, ফলে বিভিন্ন সময়ে শহরে, গ্রাম থেকে ছেড়ে গিয়ে বাইরে থাকতে তিনি বাধ্য হয়েছেন। ফলে তার ব্যক্তি জীবনটার সঙ্গে মিলেমিশে আছে তার সাহিত্য চর্চা। তিনি কখনো দিল্লি, কখনো মস্কো, কখনো কলকাতার শহরে তিনি দীর্ঘদিন অতিবাহিত করেছেন। আর এভাবেই শহর জীবনে কাটাতে কাটাতে তিনি শহর জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন। শহরের একঘেয়েমিপনা, কলকারখানা, বিকট আওয়াজ, গাড়ি, হই হট্টগোল, চিৎকার, চেঁচামেচি, এসবের প্রতি তিনি একেবারে বিরক্ত হয়ে উঠেছিলেন। তার কোনো কোনো সময় মনে হয়েছে শহরের এই যান্ত্রিকতা থেকে অনেকটাই দূরে যেতে পারলে, গ্রামে যেতে পারলে কিছুটা শান্তি, কিছুটা পরিশ্রান্তি পাওয়া যায় বা যাবে। ফলে তিনি নিজেকে কখনো কখনো রেস্ট দিতে চেয়েছেন। ফলে শহরের যান্ত্রিক জীবন থেকে তিনি রেহাই পেতেই যেসব কাব্যগুলো লিখেছিলেন, যেসব কবিতাগুলো লিখেছিলেন, তার একটি হলো মহুয়ার দেশ। মূলত এই কবিতাতেই যেন তার ফুটে উঠেছে শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেয়ে বা মুক্তি পাওয়ার একটা করুণ আরতি। আর গ্রাম্য পরিবেশে গিয়ে, বুঝতে পারছো এই যে পরিবেশের মধ্যে আমরা আছি, এই রকম পরিবেশে থেকেই নিজেকে মুক্তি দিতে চেয়েছেন। কবি সমর সেন নাগরিক জীবনের যে কষ্ট, যন্ত্রণা,
তাকে তিনি বিভিন্ন চিত্রকল্পে উপস্থাপন করার চেষ্টা করেছেন কাব্যে, কবিতায়। বিশেষ করে শহর জীবনে সন্ধ্যাবেলায় সূর্য যখন ডুবে যায়, তখন জলের উপর অস্তগামী সূর্যের আলো কিভাবে দৃশ্যায়িত হয় সেটা কবির চোখে নতুনভাবে ফুটে উঠেছে। তাই বিকেলের ডুবন্ত সূর্যের আলোতে সন্ধ্যার জলস্রোতকে কবির গলিত সোনা বলে মনে হয়েছে। তার মনে হয়েছে এই অস্তগামী সূর্য সন্ধ্যার জলস্রোতে একটা উজ্জ্বল আলোর স্তম্ভ যেন এঁকে দেয়, যা কবির কাছে সত্যি একটা অতীব সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। আর এটাকে কবি মনে করেছেন অন্ধকারে জলের মধ্যে যেন ধূসর ফেনায় আগুন লেগে গেছে। কবির প্রকৃতির এই বর্ণনা, ব্যক্তিগত উপলব্ধির জগৎকে তিনি এমনভাবে তুলে ধরেছেন কাব্যে, কবিতায়, সত্যি অবাক লাগে যে মহুয়ার দেশ কবির কাব্যে, কবিতায় মূলত দুটি ভিন্ন ধরনের চিত্রকল্প ফুটে উঠেছে, একটা শহরের, একটা গ্রামের। ফলে শহরের এই দিনগুলো তার মনে হয়েছে শীতের দুঃস্বপ্নের মতো। প্রকৃতির মাঝে তিনি নির্মল পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারেননি, বিশেষ করে শহরের পরিবেশে। তাই কলকারখানার ধোঁয়া, কলকারখানার আওয়াজ, গাড়ির বিকট চিৎকার, আওয়াজ, মানুষের কোলাহল, এগুলো কবিকে সম্পূর্ণভাবে নাড়া দিয়েছে। কবি শহরে জীবনের প্রতি সম্পূর্ণভাবে বিমুখ হয়ে উঠেছেন। তার মনে হয়েছে অনেক অনেক দূরে অবস্থিত সেই মেঘমদির মহুয়ার দেশ, সেখানে যদি কখনো কবি যেতে পারেন তাহলে হয়তো জীবনের সব শান্তি, সব তৃপ্তি, সব কিছু খুঁজে পাবেন। তাই এই প্রেক্ষাপটেই তিনি রোমন্থন করেছেন। স্মৃতি তার মনে এসেছে অতি পরিচিত, অতি কাছের সাঁওতাল পরগনার চিত্র, যেখানে দীর্ঘ প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য কবির মাঝে যেন এক নৈসর্গিক প্রকৃতি তৈরি করেছে, আর যা কবিকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। আর এই জন্যই কবি সমস্ত শহরের কাজ, যান্ত্রিকতাকে ফেলে এক নিমেষেই তিনি চলে যেতে চেয়েছেন সেই মহুয়ার দেশে। তিনি সাঁওতাল পরগনাকেই মূলত মহুয়ার দেশের সঙ্গে তুলনা করেছেন, যেখানে সুন্দর প্রকৃতি তার জন্য অপেক্ষা করছে। কবির ব্যক্তিগত অনুভূতি এটা। কবি কল্পনার চোখে ভেবেছেন মহুয়ার বনে গেলেই তার সমস্ত ক্লান্তি মুছে যাবে, তার সৌন্দর্য প্রীতি চরিতার্থ হবে, তার সমস্ত তৃষ্ণা চরিতার্থ হবে, নিবৃত হবে। আর সেখানে প্রতিটা মুহূর্তে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। কবি নিজেই বলেছেন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস মাঝে মাঝে রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আর কবি এই প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়েছেন, কেননা এই প্রকৃতি নির্মল, স্নিগ্ধ, মায়াবী, অ্যাট্রাকটিভ কবির কাছে। তাই কবি চেয়েছেন সেই সাঁওতাল পরগনার, সেই মহুয়ার বনে, মহুয়ার প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে মিশিয়ে দিতে, আর শহরের সব যান্ত্রিকতাকে মুছে দিতে। তাই তিনি কামনা করেছেন আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। কিন্তু সম্ভব হয়নি।
কবি শহরের যান্ত্রিকতাকে ফেলে যে তৃপ্তি, যে সৌন্দর্যকে উপভোগ করতে চেয়েছেন, সম্ভব হয়নি। কারণ তিনি হঠাৎ করে দেখলেন শহরের যান্ত্রিকতা মহুয়ার দেশ, মহুয়ার বনকেও রেহাই দেয়নি, নাড়া দিয়ে গেছে মহুয়ার বনকে। কিভাবে নাড়া দিল? কবি মহুয়ার বনে দেখলেন সেখানকার পরিবেশও বিষাক্ত হয়ে উঠেছে। তাই সেখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশকে তিনি উপলব্ধি করতে পারেননি। কবি হঠাৎ শুনতে পেয়েছেন কলকারখানার বিকট আওয়াজ, শব্দ। তার আশা ভঙ্গ হয়েছে। তিনি বুঝতে পেরেছেন যান্ত্রিকতা, নগরমুখী মানুষের নেশা গ্রামের প্রকৃতিকেও রেহাই দেয়নি। তাই কবির প্রকৃতি এবং ভাবনার জগৎ, চেতনা যেন বিপর্যস্ত হয়েছে। তাই কবি দেখেছেন সেই মহুয়া বনের মাঝেই যেন সকালের স্নিগ্ধ পরিবেশে কয়লা খনির কাজ করা ক্লান্ত ধুলো মাখা শ্রমিকরা বেরিয়ে এসেছে, আর তাদের চোখে লেগে আছে নিদ্রাহীন এক ক্লান্তি। কবি বুঝতে পেরেছেন এই ক্লান্তির জন্যই মানুষ কখনোই রেহাই পাবে না। শহরের ভিড়ভাট্টা থেকে দূরে সরে এসেও, মহুয়া বনের ভিতরে এসেও সুন্দর প্রকৃতির সঙ্গে কবি সহাবস্থান করতে পারেননি। তার মনের সমস্ত কামনা, সমস্ত বাসনা, সমস্ত কিছুই ধূলিসাৎ হয়ে গেছে। তাই কবি বলেছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতাটি আসলে শহর জীবন, নগর জীবন থেকে কিছুটা বাঁচার যে আশা কবি মনের মধ্যে পোষণ করেছিলেন, কবি মনে মনে স্বপ্ন দেখেছিলেন, তাকে বিপর্যস্ত করেছে, ক্ষতবিক্ষত করেছে। কারণ শহরের যান্ত্রিকতা গ্রামেও যে ছড়িয়ে পড়েছে, মহুয়ার মতো স্নিগ্ধ পরিবেশকেও যে বিপর্যস্ত করেছে, নষ্ট করেছে, এটা সাধারণ মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আসলে আমরা আমাদের উচ্চাশা, আমাদের স্বপ্ন, আমাদের বিলাসিতা পূরণ করার জন্য কিভাবে প্রকৃতিকে নষ্ট করে চলেছি, কিভাবে প্রকৃতির উপর আমরা পদদলন করে চলেছি, কিভাবে প্রকৃতিকে আমরা দুহাতে নষ্ট করছি, এই সুন্দর চিত্রকল্পটা কবি মহুয়ার দেশ কবিতায় তুলে ধরেছেন। তো এই ছিল তোমাদের মহুয়ার দেশ কবিতার মূল বিষয়। একটা ক্লাসে 19 মিনিট হয়ে গেছে অলরেডি, সব উপস্থাপন করা সম্ভব নয়, তবু আমি চেষ্টা করলাম কবি পরিচিতি এবং কবিতার মূল বিষয়টাকে উপস্থাপন করা। তারপর যদি তোমাদের মনে হয় যে স্যার আমরা বুঝতে পারছি না, মহুয়ার দেশ কবিতার লাইনগুলো ব্যাখ্যা করে দেন, তো আমাকে কমেন্ট করো, আমি পরের ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দেব। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবে আর পড়াশোনা করো, সবসময় পড়ার মধ্যে লেগে থাকো। আচ্ছা, ঠিক আছে।